আপনারা যারা নিয়মিত ট্যাঁস গরুর গল্প শুনছেন, আমাদের কমেন্ট করে জানান কেমন লাগছে গল্পগুলি শুনতে। আর আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে অবশ্যই ট্যাঁস গরুকে সাবস্ক্রাইব করুন। আজকের গল্পটিতে তান্ত্রিক উপাচারের উল্লেখ রয়েছে। ট্যাঁস গরু কিন্তু এসব ব্যাপারে বিশ্বাসী নয়। শ্রোতাদের কাছে অনুরোধ, আপনারাও সংস্কারমুক্ত মন নিয়ে গল্পটি শুনবেন ও উপভোগ করবেন। নমস্কার, আমি প্লাবিতা। ট্যাঁস গরুর আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন রাজা সিংহের লেখা জিষ্ণু চরিতের প্রথম গল্প শূন্যতার আধার। গল্পটি আমরা নিয়েছি মায়া কানুন পূজাবার্ষিকী 2020 থেকে। আজকের গল্পের প্রধান চরিত্রে রয়েছে কথক, পণ্ডিত ব্রজবল্লভ শাস্ত্রী, গিরিজা প্রসাদ আর ব্রিজমোহন। শুরু হতে চলেছে রাজা সিংহের লেখা শূন্যতার আধার। মাত্র 7 দিনের জন্য বেনারসে গিয়ে থেকে গিয়েছিলাম 2.5 বছর। বড় পেটমোটা স্বচ্ছ কাচের কাপে পুদিনা পাতার কুচি আর লেবু মেশানো সোনালি রঙের লিকার চায়ে এক চুমুক দিয়ে জানলা দিয়ে বাইরে চেয়ে রইলেন জিষ্ণুদা। জায়গা মতো বিরতি নিয়ে শ্রোতাদের কৌতূহল উদগ্র করে তুলতে ওর জুড়ি নেই। ড্রয়িং রুম সংলগ্ন ওরই ওপেন কিচেনে আমি তখন 5টা কাঁচের বাটিতে মাংসের কিমা মেশানো মাটনের ঘুগনির ওপর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর সমান করে কুঁচোনো কাঁচা লঙ্কা ছড়িয়ে তার উপর লেবু চিপে দিচ্ছিলাম। ট্রেটা নিয়ে প্রায় উড়ে এলাম আমি। এই দাঁড়াও, শুরু করবে না একদম। গল্পের শুরুটা আমি কোনো মতে মিস করতে চাই না। আরে আয় তাড়াতাড়ি আয়। তিতির বড় একটা কুশন 2 হাতে জড়িয়ে বসেছে। আমি কোনো মতে ওর এক পাশে নিজেকে গুঁজে দিলাম। তুই মোবাইল ঘাঁটাটা বন্ধ করবি এবার? হ্যাঁ। দেওয়ালে পিঠ ঠেকিয়ে সায়ন্তনী তুষারকে কনুয়ের মোক্ষম খোঁচা দিতেই তুষার বাধ্য ছেলের মতো মোবাইলটা পকেটস্থ করল। জাস্ট ফাটাফাটি। একবার আপনার পাটা দিন জিষ্ণুদা। আহা আহা আহা। তৃপ্তির আওয়াজ শুনে তিতিরের দিকে তাকাতেই দেখি 1 চামচ ঘুগনি মুখে চালান করে দিয়ে ও চোখ বুজে মুখটা ঊর্ধ্ব মুখে তুলে স্বাদের আবেশে যাকে বলে তুরিয়াবস্থায় পৌঁছে গেছে। পা ছাড়, তুই বরং ফ্লাস্ক থেকে আরো একটু চা ঢেলে আন দেখি। জাস্ট 1 মিনিট। জিষ্ণুদার সাথে আলাপ হয়েছিল বিজয়া সম্মিলনের দিন। ব্যাঙ্গালোরের অ্যাপার্টমেন্টে গোটাকুড়ি বাঙালি পরিবার মিলে বিজয়া দশমী শেষের ছোটোখাটো মিলনোৎসব। কয়েকটা কবিতা পাঠ আর নাচের পর মাঝখানের চেয়ারটাতে এসে বসেছিলেন তিনি। সাদা কালোয় মেশানো লম্বা চুল টান টান করে পেছন দিকে আটকানো রাবার ব্যান্ড দিয়ে, ট্রিম করা এক মুখ সাদা কালো দাড়ি, পরনে জিন্স আর হাঁটু পর্যন্ত পাঞ্জাবি। ম্যান্ডোলিন বাজিয়ে গিয়েছিলেন, আবার কবে আসবি উমা, বছর যাবে অপেক্ষাতে, মায়ে মেয়ের গল্প আবার জমবে কবে ভাতের পাতে, আবার কবে আসবি উমা। এক এক করে 5টি গান গেয়েছিলেন সেদিন। সবগুলোতেই এক মায়ের তার দূরে থাকা মেয়ের জন্য আকুতি। ছলছল চোখে তিতির বলেছিল, অদ্ভুত মায়াবী গলা না? একদম ঠিক বলেছিস। তারপর যখন জেনেছিলাম যে বিজয়া সম্মিলনীতে গরম ভাতের সাথে বড় বড় আলু দেওয়া ওই অপূর্ব সুস্বাদু মাংসের ঝোল এই ভদ্রলোকেরই হাতের রান্না, তখন খাওয়া শেষে জানিয়ে এসেছিলাম যে এরকম সুস্বাদু আর সুপক্ক মাংস
আমি আমার 32 বছরের জীবনে খাইনি কখনো। জিষ্ণু বসু রায়, এসো। কোলাকুলি সেরে দুহাত বুকের কাছে জড়ো করেছিলেন তিনি। তারপর চুলের রাবার ব্যান্ড খুলে নিয়ে মাথা ঝাঁকিয়ে চুলটা অবিন্যস্ত করে দরাজ হেসেছিলেন। সেই থেকেই আলাপ আর বন্ধুত্বের শুরু। হই হই করে সান্ধ্য চা আমন্ত্রণে ডেকে নিয়েছিলেন জিষ্ণুদা। এই ব্লকের 2 কামরার ফ্ল্যাটে একাই থাকেন। না, ঠিক একা নয়, বাড়ির ড্রয়িং রুম জুড়ে জ্যাজ, স্যাক্সোফোনের রেকর্ড আর সিডির বিপুল সংগ্রহ। শোয়ার ঘরে একদিকে মানুষ প্রমাণ জানলা, আর 3 দিক জুড়ে আলমারি ভরা বই। তবে সবচেয়ে দর্শনীয় হলো তার রান্নাঘর। ভিন্ন ভিন্ন পাকোয়ানের জন্য ভিন্ন ভিন্ন গ্যাজেট আর বাসনকোসন। যেমন আছে আধুনিক বেকিং ওভেন, তেমনই আছে উমদা বিরিয়ানি রাঁধার জন্য পুরুতল অ্যালুমিনিয়ামের হাঁডি। মর্জি হলে চারকোল গ্রিলে তৈরি করেন জিভে জল আনা কাবাব। এই অঘ্রাণে তার বয়স 58 ছুঁয়েছে। ধূমপান ছেড়েছেন প্রথম হার্ট অ্যাটাকের পরে। 35 বছর চাকরি করেছেন দেশি বিদেশি বিজ্ঞাপন সংস্থায়। আশ্চর্য জীবনে অবাক করা গল্পের ভাঁড়ার তার। তবে সবচেয়ে আকর্ষণীয় ওর গল্প বলার কায়দা। গল্পের মাঝে মাঝেই ঠিক কোথাও না কোথাও এক আধটা গান ঢুকিয়ে দেন, আর ম্যান্ডোলিন বা স্প্যানিশ গিটার বাজিয়ে গেয়ে ফেলেন টান টান গলায়। আমাদের শৈশব কেটেছে ঘনাদা থেকে তারিণী খুড়োর গল্প পড়ে। তাই হাতের কাছে এমন দুর্লভ গল্প বলিয়ে পাওয়ায় আমাদের তো যাকে বলে সোনাই সোহাগা। এমন ঝাড়া হাত পা মণিকাঞ্চন যোগ মানুষগুলোই তো বাঙালির আড্ডার মধ্যমণি হয়ে থেকেছে চিরকাল। তাই সারা সপ্তাহ আইটির একঘেয়ে কাজের পরে প্রায় প্রতি শনিবার আমাদের সন্ধ্যের আড্ডাটা জমে জিষ্ণুদার ফ্ল্যাটেই। তবে আড্ডা ঠিক নয়, বরং গল্প শোনা। কথক অবশ্যই জিষ্ণুদা, আর শ্রোতা আমরা 4 জন। আমি আর তিতির একই সাথে ইঞ্জিনিয়ারিং পড়েছি দুজনে, তাই স্বামী স্ত্রীর চাইতেও বন্ধুই বেশি। সায়ন্তনী ও তুষারের বিয়ে হয়েছে বছর 2-1। আমরা 4 জনেই যাকে বলে গল্পের পোকা। খাওয়া দাওয়ার ব্যাপারে জিষ্ণুদা ব্যাপক দিলদরিয়া আর পাক্কা বাঙালি। খানাপিনা না হলে কি আর আড্ডা জমে? তাই জিষ্ণুদা বানিয়ে রাখেন মাংসের ঘুগনি, কখনো দহিবড়া বা ফুলকপির সিঙাড়া, আবার কখনো ফিশ ফ্রাই কিংবা সসেজ রোল। সাথে থাকে দক্ষিণী ফিল্টার কফি, আর নিজের জন্যে ফ্লাস্ক ভর্তি লেবুর রস আর পুদিনা পাতার কুচি মেশানো কুর্গির লিকার চা, চিনি ছাড়া। নিন, এবার শুরু করুন। চায়ের কাপটা জিষ্ণুদার হাতে ধরিয়ে বলল তিতির। বাইরে তখন ঘনঘোর মেঘে নিকষ কালো আকাশ। দূরে কোথাও বৃষ্টি শুরু হয়েছে নিশ্চয়ই। ভেজা হাওয়ার দঙ্গল ছুটে এসে পাঁচিলের ধার ঘেঁষে সার বেঁধে দাঁড়িয়ে থাকা সুপুরি গাছের মাথাগুলো এলোমেলো করে দিচ্ছে, কাঁপুনি ধরিয়ে দিচ্ছে মাঝে মাঝেই। জুলাই মাসে যখন সারা দেশ গরমে অতিষ্ঠ, তখন এমন শীত কাঁপন হাওয়াই ব্যাঙ্গালোর শহরের বৈশিষ্ট্য। 2 হাতের পাতায় পেট মোটা কাপটার ওম নিতে নিতে গল্প শুরু করলেন জিষ্ণুদা। আমার বয়স তখন 23, বুঝলি। পেট ভাতের ধান্দায় নেমেছি 21 বছর বয়সে। এই 2 বছরে কত রকম কাজ যে করেছি তার অন্ত নেই। তবে কোনো কাজেই বেশি দিন মন লাগেনি। ভালো করে শিখে ওঠার পর কেমন যেন বোর হয়ে গেছি। বেনারসে 7 দিনের জন্য গিয়ে 2.5 বছর থেকে যাওয়াটাও সেইভাবেই। বেনারসে আমি তখন গণেশ প্রসাদ অ্যান্ড বুক সেলার্সে চাকরি করি। এই চাকরিটা পেয়েছিলাম একেবারে গল্পের মতো, তবে সে গল্প অন্য সময় বলবো। আজকের ঘটনাটা বড়ই অদ্ভুত। গণেশ প্রসাদ অ্যান্ড বুক সেলার্স ধর্মীয় পুঁথি, মন্ত্র, তন্ত্র, যন্ত্র, পুরোহিত দর্পণ, বেদ, উপনিষদ, পুরাণ এইসব বইয়ের প্রকাশনায় সারা ভারতবর্ষে দ্বিতীয়। প্রথম স্থানে অবশ্যই গোরক্ষপুরের গীতা প্রেস। তবে যেটা এদের সর্বাধিক বিক্রি হয় তা হলো পঞ্জিকা, এদেশে অবশ্য বলে পঞ্চাঙ্গ। কাশীর গণেশ প্রসাদের পঞ্চাঙ্গ একেবারে নিখুঁত। আমার কাজ কলা নির্দেশক বা আর্ট ডিরেক্টরের একটা বিরাট বড় গোডাউনের ভেতরে আপিস। শেষ কবে সে বাড়িতে চুনকাম হয়েছে তা মা গঙ্গাই জানেন। সিলিং থেকে নেমে আসা হলুদ আলো ঘিরে মাকড়সার জাল, সে আরো নিচ অব্দি পৌঁছয় না, বরং গাদাগাদি বইয়ে প্রতিহত হয়ে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করে। সারা ঘর জুড়ে পুরনো ভ্যাপসা গন্ধ ছাপিয়ে নতুন বইয়ের আঠা আর প্রিন্টের গন্ধ
আটকে থাকা বাতাস ভারী করে, জ্বালা করে ওঠে চোখ। মাথার উপরে এক ঘে ঘড়াং ঘং শব্দ করে যে ফ্যানগুলো ঘোরে সেগুলোর বয়স নিঃসন্দেহে এই বাড়িটার সমসাময়িক। এমন পোড়ো বাড়ির মতো অফিস দেখলে বিশ্বাস হবে না যে সারা পৃথিবী জুড়ে এদের বই আর পঞ্চাঙ্গ বিক্রি হয় রমরম করে। তা এই গোডাউনের একপাশেই আমাদের কাজের জায়গা, অর্থাৎ লেআউট ডিপার্টমেন্ট, আর্ট ডিপার্টমেন্ট, টাইপ সেটিং, এইসব আর কি। আমি যেখানে বসি সেখানে মান্ধাতা আমলের বইয়ের স্তূপ, 60-70 বছর আগের ছাপা অবিকৃত বই থাক থাক সাজানো। ধুলোর আস্তরণ পড়েছে ওপরে, এক দুটো হাতে নিয়ে দেখেছিলাম, কাগজের রস মরে লালচে আর ভঙ্গুর হয়ে গেছে। এখানের কর্মচারীরা আজন্ম রয়েছে, তারা মুখ ভর্তি কাশির পান নিয়ে নিঃশব্দে কাজ করে চলে। তাদের কোনো উচ্চাসা নেই, তাই ভালো লাগা মন্দ লাগার কোনো ব্যাপার নেই। 5000 বছরের পুরনো এই শহরে তারা যেন প্রাগৈতিহাসিক পৃথিবীর বাসিন্দা। আপিসে ঢুকলেই মনটা খারাপ হয়ে যায়, অসহ মনে হয় পরিবেশ। ইস্তফা দিয়ে পালাবো ঠিক করেছিলাম, যেতে পারিনি, কারণ এই পাবলিকেশনের বৃদ্ধ মালিক গিরিজা প্রসাদ ভারী স্নেহ করতেন আমায়। তার একটা কারণ অবশ্যই ছিল, আধুনিক কম্পিউটার লেআউটে গণেশ প্রসাদ বুক সেলার্সের বইয়ের ভোল পাল্টে দিয়েছিলাম একেবারে। মুম্বাই থেকে আনিয়েছিলাম নতুন নতুন দেবনাগরী হরফ, বা যাকে টাইপ ফেস বলে। শতাব্দী প্রাচীন বইগুলো সেজে উঠেছিল আধুনিক সাজে, তাতেই আন্তর্জাতিক বাজারে বইয়ের বিক্রি বেড়ে গিয়েছিল একেবারে হু হু করে। তাই 1 বছরে 2 বার ইনক্রিমেন্ট, দুর্গাপুজোয় বাড়ি যাওয়ার আগে মোটা মাপের বোনাস বুঝিয়ে দিয়েছিল তিনি আমার উপর বিশেষ সন্তুষ্ট। মন খারাপ হলেই দিন 7 ছুটি নিয়ে কলকাতায় চলে যেতাম 2 মাস অন্তর। এমনিতে বেশ ব্যয়কুণ্ঠ হলেও আমার সমস্ত আবদার মুচকি হেসে সহ্য করে নিতেন। ছেড়ে আসার বিশেষ কারণ ছিল না হয়তো। আর তখনই ঘটল ঘটনাটা। ভাবতে গেলেই এখনো কেমন সব গোলমেলে হয়ে যায়। শোঁ শোঁ করে ঝড় উঠল বেগে। তুষার এক লাফে উঠে কাচের জানলাগুলো বন্ধ করতে লাগলো। আনমনা হয়ে ঝড়ে উথাল পাথাল কাজগুলোর দিকে চেয়ে রইলেন জিষ্ণুদা, মুখে অদ্ভুত রহস্যময় হাসি। এই গল্প বলতে গেলে ঝড় ওঠে, কাকতালীয়, কি জানি হবে ও বা। কি ঘটনা ঘটেছিল বলুন না। তিতির তারা লাগায়। আমাদের দিকে তাকিয়ে জিষ্ণুদা প্রশ্ন করে, তোরা কেউ বেনারস গিয়েছিস কখনো? না, যাইনি। না না, যাইনি যাইনি। পুরো জনপদটা গড়ে উঠেছিল গঙ্গা নদীকে কেন্দ্র করে, বুঝলি, একেবারে যাকে বলে নদীমাতৃক শহর। সেই সময়কার রইস রাজা জমিদারদের বড় বড় ইমারত, কুঠি, ছোটখাটো কেল্লা, টোল, চতুষ্পাঠী, পাড়া, টোলা সবই গঙ্গা নদীর ধার ঘেঁষে। সেখানে ঘেঁষাঘেঁষি করে গড়ে উঠেছে এক একটা ইমারত। পাশে জায়গা নেই, তাই যতটা সম্ভব বেড়েছে উচ্চতায়। আসল বেনারস দেখতে হলে তোদের গঙ্গা তীরের পাড়া বা টোলাগুলো ঘুরে দেখতে হবে। দেখবি গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে 150-200 বছরের পুরনো বাড়িগুলো। দেওয়ালে দেওয়ালে লেগে ওঠা কোঠি বাড়ির নিচের তলার ঘরগুলোতে সূর্যের আলো পর্যন্ত পৌঁছয় না। অতি প্রাচীন বাড়িগুলোর মাঝে এক ফালি গলি হলো একমাত্র যাত্রাপথ। কোথাও কোথাও সে গলি মাত্র একটি মানুষ যাতায়াতের পরিসর দেয়। প্রখর সূর্যের দিনেও পাথর বাঁধানো সে গলিপথ ছায়া আঁধার থাকে। প্রত্যেকটি গলিপথ শেষ হয়েছে কোনো না কোনো ঘাটে পৌঁছে। পাথরে বাঁধানো সিঁড়ি সোজা নেমে গেছে গঙ্গায়। এই গলিগুলো দিয়ে হাঁটলে কেমন একটা যেন অদ্ভুত অনুভূতি হয়। কোনো জানলা দিয়ে ভেসে আসে অস্ফুট ও মন্ত্রোচ্চারণের শব্দ, কোথাও বা সেতার বা ইসরাজিরা রেওয়াজ, আর কোথায় বা শীতল নীরবতা। পুরনো কাঠের দরজায় সিঁদুর আঁকা ওঙ্কার মন্ত্র, গাঁদা ফুলের গন্ধ জিলিপি আর পুরি ভাজার গন্ধের সঙ্গে সখ্য করে। গোবরের গন্ধ আর শ্যাওলা জমা উঠোনের গন্ধ মিশে যায়, আর তখনই নাকে আসে স্নান যাত্রীদের মাথার জবা কুসুম তেলের গন্ধ। সব মিলেমিশে ইতিহাস যেন থমকে আছে এখানে। মাত্র 100 বছর আগেও
বিদ্যালঙ্কার তর্ক শিরোমণির দল হেঁটে যেতেন এই পথ ধরে। এ বাড়িগুলোর আঁধার জঠরে গুমরে উঠত বাল বিধবাদের যন্ত্রণাময় কান্না। সাঁঝের বেলা ঘুংরানি গলির কোঠা বাড়িতে চলে উঠত ঝাড় লণ্ঠন, মোগরা, চমেলি আর রাত কি রানীর গন্ধে ম ম করত গলি। বেলফুলের মালার স্তূপে জল ছিটিয়ে দোকানিরা টাটকা রাখত সারা রাত। কোঠার ভেতর থেকে ভেসে আসত সুরের আরতি। तड़पत बीती मोरी तुम बिना रतिया आयन बालम का करूं सजनी आयन बालम रोवत रोवत कल नाही आवे तड़प तड़प मोहे विरहा सताए याद आवत जब उनकी बतिया आय न बालम का करू सजनी आय न बालम। তা আমি বাসা নিয়েছিলাম সোনারপুরায়। আপিসের অ্যাডমিন কাম অ্যাকাউন্টেন্ট বটুক ভৈরব মিশ্রা যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। লম্বা দোহারা গড়ন মিশ্রাজির, পরনে খদ্দরের ধুতি আর ফতুয়া, মুখ ভরা পান। মিশ্রাজি আপিসের স্টাফদের সামনে হাসতেন না। তার বিগলিত হাসি কেবল গিরিজা প্রসাদের জন্য বরাদ্দ থাকত। মিশ্রাজি ছিলেন আপিসের সকলের বস, না সকলের না, আমি ছাড়া। আমি ছাড়া স্টাফদের যে কোনো দরখাস্তে তার মঞ্জুরি নামা ছিল আবশ্যিক। কেবল আমি সরাসরি আর্জি জানিয়ে দিতাম গিরিজা প্রসাদকে। সবাই যখন তাদের দরখাস্ত নিয়ে মিশ্রাজির সামান্য দয়ার জন্য জোড় হস্ত থাকত, গিরিজা প্রসাদ আমার দরখাস্ত মঞ্জুর করে দিতেন হাতে হাতে। গধুলিয়া থেকে সোনারপুরার মোড় প্রায় 2 কিলোমিটার রাস্তা হবে। টাঙ্গা স্ট্যান্ডের সামনে দশাশ্বমেধ ঘাটের দিকে মুখ করে দাঁড়ালে ডান হাতের রাস্তা যাবে রামাপুরা হয়ে সোনারপুরা, শিবালা, বেলুপুরা। রামাপুরার নিবাসীরা প্রায় বেশিরভাগই মুসলমান। প্রতি সাঁঝে সে রাস্তা ঝলমল সেজে ওঠে। ডাঁই করা খেজুর, খোবানি, কিশমিশ বিক্রি হয় ঠেলায়। চূড়ো করে রাখা থাকে লাড্ডু, বালুশাহি, সোহান পাপড়ি, শীতকালে গুলাবি, রেওড়ি, তিল গাজক, তিলের খাজা আর আগড়ার পেড়া। আর তারপরই শাক শাক, শিখে গাঁথা, মশলা মাখানো মুরগি, কাঠকয়লার আগুনে সেঁকা হয় শিক কাবাব, স্বামী কাবাব। রামপুরা ছাড়িয়ে গেলেই সোনারপুরা, বিখ্যাত মিষ্টির দোকান। ক্ষীরসাগর পেরিয়ে ডান দিকে বাঁক নিয়ে সোজা চলে যাবে রাস্তা। সেই রাস্তা দিয়ে কিছুটা গেলেই পড়বে দুর্গ প্রাকার কিংবা প্রাসাদের গেটের মতো বিরাট এক সিং দরওয়াজা, বাংলায় যাকে বলে সিংহদুয়ার। সেই সিং দরজা দিয়ে ঢুকলে প্রথমে এই ধরো প্রায় 200 গজ মতো খোলা মাঠ, অযত্নে চোরকাটা বেড়ে উঠেছে সেখানে। সেই পথটুকু পেরিয়ে গেলেই আম আর পেয়ারা গাছে ঘেরা ইউ আকারের নেটে লাল রঙের একটা বেশ বড় সড় দোতলা বাড়ি, ওপরে নিচে মিলিয়ে প্রায় 30টা ঘর, অনেকটা হস্টেল বাড়ির মতো দেখতে। নিচের তলায় গোটা 3 ঘর, এর চারপাশে দেওয়াল তুলে আলাদা করে নিয়েছে বাড়ির মালিক ললিত মোহন লালা। বেনারসি শাড়ির কারবারি লালাজির সঙ্গে কেবলমাত্র ভাড়া দেওয়ার সময় দেখা হয়। তার দেওয়ালের পাশ দিয়ে উঠে গেছে লোহার সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে জুতো পায়ে ওঠানামা করলেই কেমন যেন ঘোড়ার খুঁট থেকে যেরকম আওয়াজ ওঠে তেমন আওয়াজ ওঠে। এই ঘরগুলো লালাজি ভাড়া দেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের। তারা 3 মাস 6 মাস থাকে, তারপর আবার বদলি হয়ে চলে যায় অন্য শহরে। প্রতিটি ঘরে একটি করে চৌকি, সিলিং ফ্যান আর এক চিলতে বাথরুম। আমার জন্য যথেষ্ট। কিনে নিয়েছি একটা কেরোসিন স্টোভ আর গোটা কয়েক বাসন, চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম আর 1 শিশি ঘি। এই আমার ভাড়ার। বেলা 10টায় আপিস যাই, সন্ধ্যে 6টায় বেরিয়ে কখনো দশাশ্বমেধ ঘাটে বসে বসে ঘাটের দৃশ্য দেখি,
কখনো বা 64 ঘাটে গিয়ে গোপালজির কাছ থেকে 10 টাকা দিয়ে নৌকো ভাড়া করে গঙ্গার বুকে নৌকো চালাই। নৌকো চালানোটা আমায় শিখিয়েছিল বেনারস হিন্দু ইউনিভার্সিটির এক বন্ধু। বাসায় ফিরে এসে ইচ্ছে হলে রান্না করি, যেদিন ইচ্ছে করে না সেদিন কচৌরি গলির দোকানে আলু পরাঠা, আচার আর মাঠা দেওয়া 1 গ্লাস লস্যি খেয়ে রাতের খাওয়া শেষ করে ফিরি একবারে। তারপর গণেশ প্রসাদ পাবলিকেশনের শৈব পুরাণ, বিষ্ণু পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, কখনো বা যোগবাশিষ্ঠ রামায়ণ নিয়ে বসি। তবে হাই ওঠে কিছুক্ষণেই। বেশিরভাগই বড় কাঠকোট্টা সব বই, সংস্কৃতের টিকা, তর্জমা, গল্পের আকারে লেখা নয় কোনোটাই। আবার মাঝে মাঝে পুরাণের গল্পকথা কিংবা কোনো তরুণ লেখকের শায়েরির বই হাতে আসে, সেগুলি অবশ্য পড়তে নেহাত মন্দ লাগে না। শনিবার দুপুর 3:30, সেদিনকার মতো কাজ শেষ হয়ে গেছে। বই প্রেসে চলে যাওয়ার পর নতুন বইয়ের প্ল্যানিং না আসা পর্যন্ত কাজের চাপ কম। তা আমি মেঝেতে বসে স্তূপাকৃতি পুরনো বই ঘাঁটছি। তারপর পছন্দ হলে সেটা ধুলো ঝেড়ে একপাশে রেখে দিচ্ছি আগামী কয়েকদিনের পড়ার রসদ। বেশিরভাগ বই লেটার প্রেসে ছাপা আর আউট অফ প্রিন্ট। 30, 40, এমনকি 60-70 বছরের পুরনো বই। মনে হয় যেন কোনো সংগ্রহশালার লাইব্রেরিতে বসে আছি। আমার বই পড়ার বাতি কাছে দেখে এখানকার স্টাফেরা আমার বই ঘাঁটা নিয়ে কিছু বলে না, বরং কিঞ্চিত শ্রদ্ধার চোখেই দেখে আর কি। তা বই দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। উঠবো করছি, তখন দেখলাম লাল শালুতে মোড়া একটি বই মোটা মোটা কয়েকটি বইয়ের নিচে চাপা পড়ে আছে। এর আগে এমনটা দেখিনি। শুনেছি পুঁথি নাকি লাল শালুতে মোড়া থাকতো। তাছাড়া এখানে 60-70 বছরের বই কিছু আছে ঠিকই, কিন্তু সেগুলো ঠিক পুঁথির মতো অত প্রাচীন নয়। টেনে বের করতে বেশ মেহনত হলো। বইটা শুধু শালুতে মোড়া নয়, বেশ শক্তপোক্ত করে গিঁট দিয়ে বাঁধা। একটা অদ্ভুত উত্তেজনা হলো আমার। দুষ্প্রাপ্য কোনো পুঁথি নয় তো, এদের অগোচরে থেকে গেছে হয়তো। এদের সংগ্রহে তন্ত্রমন্ত্রের অনেক প্রাচীন সব আউট অফ প্রিন্ট বই জানি, বিভিন্ন পাবলিকেশন থেকে সংগ্রহ করে রাখা বই। সময় সুযোগ পেলে সেসব বই দুষ্প্রাপ্য যেহেতু ছাপবে বলে সংগ্রহ করে রাখে। টেনে টুনে গিঁট খোলা গেল কোনো ক্রমে। এক রাশ ধুলো জমে লাল শালু প্রায় ফ্যাকাশে, কিন্তু বইয়ে তেমন ধুলো জমেনি। বইয়ের প্রচ্ছদ কাঠ খোদাই ব্লক প্রিন্টে ছাপা। মেরুন রঙা জমিতে শুধুমাত্র একটি বৃত্ত বা বৃত্তের আউটলাইন। উপরে বইটার নাম শূন্যতা কা আধার। লেখকের নাম পণ্ডিত গৌরী শঙ্কর শর্মা। হাসি পেল। আচ্ছা, শূন্যই যদি হবে তার আবার আধার কিসের হে? হ্যাঁ, লেখকের নাম তো আগে শুনেছি বলে মনে পড়ে না। যত সব গাঁজাখুরি গল্প রেখেই দিচ্ছিলাম। বইটির পাতা উল্টাতেই কেমন যেন অদ্ভুত লাগলো। বাঁ দিকের পাতাটা সাদা, কিছুই লেখা নেই, আর ডান দিকের পাতায় স্পষ্ট আর মোটা অক্ষরে লেখা আছে 2টি লাইন। গুরু বিনে এই বইয়ের পঠন পাঠন সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কারণ সঠিক গ্রহ, নক্ষত্র, সময় আর আধার পেলে বইয়ের লিপিবদ্ধ পদ্ধতি স্বয়ংক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা আছে। মানে শুধু বইটা পড়লেই আপনি কাজ করবে? মামদোবাজি না গাঁজার গুল? গ্রহ, নক্ষত্র, আধার ইত্যাদি বলে অবশ্য কন্ডিশন অ্যাপ্লাই করা আছে। চাটা ঢপবাজি। ছাপার সন 1939। তা বেশ পুরনো বই বটে। বইটা লাল শালুতে মুড়ে ফের গিট মারতে যাব, হঠাৎ মনে হলো দেখি না পড়ে, দেখি না, কত বই তো পড়েছি, দেখি না কি লিখেছে। আর তাছাড়া নামটা তো বেশ অন্যরকম। হ্যাঁ, শূন্যতা কা আধার, আ স্টোরেজ ফর এমপ্টিনেস। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তা বইটা ব্যাগে ঢুকিয়ে বেরিয়ে পড়লাম। দিনটা ছিল প্রবোধিনী একাদশী, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের 11তম দিন। চতুর্মাসের শেষ, চতুর্মাসে বিবাহ নিষিদ্ধ। চতুর্মাস যোগনিদ্রার পর কার্তিকে একাদশী তিথিতে জেগে ওঠেন বিষ্ণু। ব্রাহ্ম মুহূর্তে আজ তাই স্নানের ভিড়। আর 4 দিন পরই দিওয়ালি। এখানকার খুব বড় উৎসব। দোকানপাট, বাড়ি ঘর রং হচ্ছে, উপহার সামগ্রী আর ঝলমলে পোশাক আশাকে দোকানে দোকানে রস নাই। বাইরে মেলা ফুল আর ফুলের ঝালরের মেলা বসে গেছে।
ঘরে একটু ফুল থাকলে ভালোই লাগে। একটা আধ ফোঁটা বেলকুঁড়ির মালা কিনে নিলাম কি মনে করে। সন্ধ্যেবেলায় হালকা শীত পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। বাসায় ঢোকার মুখে দেখা হলো বিনয় পাঠকের সঙ্গে। খুব অমায়িক ছেলে, থাকে আমার পাশের ঘরে। রাত বিরেতে সিগারেট শেষ হলে এ ওর ঘরে হানা দিই। সুটকেস ঝুলিয়ে সে বাড়ি যাচ্ছে দিওয়ালির ছুটিতে। आप घर नहीं जा रहे हैं? জিজ্ঞেস করলো বিনয়। नहीं बस कुछ ही दिन पहले गए थे दुर्गा पूजा में। अच्छा अच्छा, लॉज तो पूरा खाली है, अकेले मौज करिए और क्या। हम चलते हैं। চোখ টিপে এগিয়ে পড়ল সে। সদ্য ঠান্ডা পড়তে শুরু করেছে। সিংদরজা থেকে লজবাড়ি পর্যন্ত হ্যালোজেনের আলো আছে গোটা দুয়ে। সূক্ষ্ম সাদা ওড়নার মতো হালকা কুয়াশায় হ্যালোজেন বাতিগুলো ঝাপসা বলের মতো দেখায়। সিং দরওয়াজার ভেতরে ঢুকতেই বদলে যায় জগৎ, যেন বহির্জগতের সঙ্গে সম্পর্ক চুকে বুকে যায়। আঁধারে আম গাছের ঝাঁকড়া মাথাগুলো হালকা ধোঁয়াশায় অদৃশ্য হয়ে গেছে। শীত রাতের একটা অদ্ভুত গন্ধ এসে লাগছে নাকে। রিক্সা কিংবা মোটর গাড়ির হর্নের শব্দ সে যেন ভেসে আসে একেবারে অন্য পৃথিবী থেকে। ধীরে ধীরে ম্লান হয়ে আসে বহির্জগতের সংস্রব। প্রায় শব্দহীন লজবাড়ির চৌহদ্দি জুড়ে শুধু ঝিঁঝির বিরামহীন ডাক, রাতচরা পাখিদের কদাচিৎ ছটপটি, আর একটু বেশি রাতের দিকে শোনা যায় তীক্ষ্ণ ডাক ছেড়ে আর পাখায় ছটাপট শব্দ তুলে পেঁচারা বেরুচ্ছে নৈশ অভিযানে। তালা খুলে ঘরে ঢুকতেই ঘরের একাকিত্ব আমাকে গ্রাস করে নিল। তখন সেই প্রাক মোবাইল যুগ। চট করে বিশ্ব চরাচরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব ছিল না মোটেই। বাতাসে শিরশিরে কাঁপুনি। ভালো করে চোখ মুখ ধুয়ে নিলেই চলে, কিন্তু কি কারণে যেন সেদিন দুমক জল ঢেলে নিতে ইচ্ছে করল। স্নান সেরে এসে বেলকুঁড়ির মালাটা একটা কাঁচের বাটিতে রেখে একটু জল ঢেলে দিতেই ঘরটা সুগন্ধে ভরে উঠল। আজ আমার পরিচ্ছন্নতার বাতিক পেয়ে বসেছে। বিছানার চাদর তুলে ফেলে একটা কাঁচা চাদর পেতে দিলাম। না, খিদে পায়নি। কচুরিতে নিশ্চয়ই খাবার সোডা মেশায় ওরা, তাই পেটটা এখনো জয়ঢাক হয়ে রয়েছে। রাত্রিরের খাওয়াটা বাদ দিলাম। রান্না করার বেলায় চুকলো, যা হোক। সযত্নে বইটা বার করলাম ব্যাগ থেকে। প্রায় ৮০ বছর আগের ছাপা বই, কিন্তু সে অনুযায়ী পাতাগুলো ভঙ্গুর হয়নি। প্রচ্ছদের কাপড় পোকায় কাটেনি। লেটার প্রেস ছিল, তবু এ বই কাঠের ব্লকে ছাপা। তবে কি কোনো বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়ের জন্য মাত্র গুটি কয় বই ছাপানো হয়েছিল ব্লক প্রিন্টে? আশ্চর্য, বইটিতে কোনো প্রকাশনীর নাম নেই। আর যা আমায় আশ্চর্য করলো সবচেয়ে বেশি তা হলো বইটিতে কোনো মূল্য মুদ্রিত নেই। পুরনো হাতে লেখা পুঁথির মতোই, তবে কি শুধু লব্ধ জ্ঞান আর রহস্য লিপিবদ্ধ করে রাখতেই এর মুদ্রণ? আবার পড়লাম সেই সাবধান বাণী। গুরু বিনে এই বইয়ের পঠন পাঠন সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কারণ সঠিক গ্রহ নক্ষত্রে সময় আর আধার পেলে বইয়ের লিপিবদ্ধ পদ্ধতি স্বয়ংক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা আছে। তার নিচে 3টে চিহ্ন আঁকা। পুরো বইটি 6টি অধ্যায়ে বিভক্ত। প্রতি পাতায় দিক নির্দেশ করে ভিন্ন সাধনার ভিন্ন আসন বিধান, অঙ্গুলি বিধান আর চক্র ও যন্ত্রের প্রয়োগ। প্রতিটি অধ্যায়ের শেষে রয়েছে অদ্ভুত কিছু ছড়া। পুরনো বই ঘেঁটে আমি ততদিনে জেনেছি এই ছড়াগুলো সাধন পথের গুচ্ছ পথ নির্দেশ। আমার মতো অনাবশ্যক উৎসুক মানুষেরা যেন এর রহস্য ভেদ করতে না পারে সহজে। আর প্রতিটি অধ্যায়ের শেষে লাল কালিতে বিশেষভাবে চিহ্নিত করা আছে প্রকরণ ও বীজ মন্ত্রের সম্মিলিত প্রভাবেই সাধনা পরিপূর্ণ হবে এবং কাঙ্ক্ষিত ফল লাভ হবে। প্রতিটি প্রতিক্রিয়ার সাথে গুরু প্রদত্ত বীজ মন্ত্র আবশ্যক। ধুত্তর, ফল কে চেয়েছে? আমি তো শুধু সময় কাটানোর জন্য পড়ছি বইটা। গুরু, বীজ মন্ত্র এসবই কি প্রয়োজন আমার? তো পাতা উল্টে শুরু করলাম প্রথম অধ্যায়।
অদ্ভুত ভাষা বইটির, দেবনাগরী হরফ, কিন্তু না সংস্কৃত না হিন্দি, অর্ধেক চেনা অচেনা শব্দ, অর্ধেক চিহ্ন। দুপাতা পড়ে এটুকু বোঝা গেল চক্ষু কর্ণ স্পর্শের অতীত পরজগতের জীবাত্মাদের অবস্থান নির্ণয় ও স্থূল আধারে তাদের আনয়ন করার গুচ্ছবিদ্যার সন্ধান দিচ্ছে এই বইটি। প্রথম কতগুলো সহজ নির্দেশ এ তো করাই যায়, এর জন্য কোনো বিশেষ প্রস্তুতির প্রয়োজন নেই। নির্দেশ অনুযায়ী নির্বাস দেহে দক্ষিণ মুখে বসে বুকের মধ্যিখানে অনাহত চক্রে তারকা চিহ্ন এঁকে জিভে ওঙ্কার মন্ত্র লিখে কনিষ্ঠা দিয়ে মাটিতে একটি চক্র রচনা করলাম। এবার নির্দেশ আর ছবি এক বিশেষ মুদ্রার। বাম হাতে এক বিশেষ মুদ্রা ধারণ করে আকাশের দিকে দিক নির্দেশ করে সপ্ত চক্রের সেরা সহস্রদল পদ্ম সহস্রার বা মাথার মধ্যখানে স্থাপন করলাম সেই মুদ্রা। অমনি থরথর করে কেঁপে উঠল জানলা দরজা, যেন কেউ প্রচণ্ড বেগে ধাক্কা দিচ্ছে। কেমন একটা ঘোরে পেয়ে বসলো আমায়। যেমনটি লেখা তেমনি নির্দেশ পালন করতে শুরু করলাম আমি। মাটিতে রচিত চক্রে দক্ষিণ হাতের কনিষ্ঠা দিয়ে লিখে চললাম, ওং হিং ক্রিং ক্লিং শ্রীকাল ভৈরবায় নমঃ। লিখতে হবে 108 বার। কনিষ্ঠ অবশ্যই আসছে, স্পষ্ট বুঝতে পারছি মুখে নাকে চোখে কান ঘিরে একেবারে দ্রুততর হয়ে উঠছে রক্ত চলাচল, গরম হয়ে উঠছে কানের লতি। দরজায় জানলায় বেড়ে উঠছে উন্মত্ত আওয়াজ। নেশাগ্রস্তের মতো 108 বার পূর্ণ হতেই শব্দ করে খুলে গেল কাঁচের জানলা, আর প্রবল প্রমত্ত বাতাস আর বৃষ্টির ছাঁটে ভেসে যেতে লাগলো ঘর। এমন ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এখানে দেখিনি কোনোদিন। উঠে জানলা বন্ধ করতে যাব, তখনই ঝপ করে নিভে গেল আলো, আর হাওয়ার ঝটকায় কুলুঙ্গি থেকে মেঝেতে ছিটকে পড়ে চুরমার হয়ে গেল ওই বেল ফুল রাখা কাঁচের বাটিটা। ঘরময় ছড়িয়ে পড়ল কাঁচ। মোমবাতি জেলে এক এক করে বড় বড় কাঁচের টুকরোগুলো তুলতে লাগলাম সাবধানে। সবগুলো তুলে ফেলেছি প্রায়। কাছেই কোথাও বাজ পড়ল চড়চড়, কেঁপে গেল হাত। ধারালো একটা টুকরো হাতে বিঁধে টপ টপ করে কয়েক ফোঁটা রক্ত পড়ল মেঝের ওপর, ঠিক যেখানে আমি আমার কনিষ্ঠা দিয়ে রচনা করেছি চক্র আর 108 বার লিখেছি ওং হিং ক্রিং ক্লিং কাল ভৈরবায় নমঃ। সারা ঘর ঝাড় দিয়ে কাঁচ পরিষ্কার করে রক্ত মুছে আঙুলে ছোট্ট একটা পট্টি বেঁধে ফেললাম। জানলা দিয়ে বাইরে তাকালাম। ঝড়ের রেশ কমে এসেছে, কিন্তু কমেনি বৃষ্টির রেশ। ঘন বৃষ্টির চাদর ভেদ করে কিছুই দেখা যায় না। ল্যাম্পপোস্টের আলোগুলো আবছাভাবে দেখা যাচ্ছে শুধু, আর কিছু নয়। বড্ড ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে খুব। আলোটা নিভিয়ে শুয়ে পড়লাম। ঘুমের ঘোরে মনে হলো আমি একা নই আর। আমার ঘর ভর্তি বহু অচেনা মানুষ, তবে তাদের দেহ সূক্ষ্ম। তারা হাঁটছে, চলছে, ভেদ করে যাচ্ছে একে অপরকে। তিল ঠাঁই নেই আমার ঘরে। অদ্ভুত আঁধার গহ্বরে দ্রুত তলিয়ে যেতে লাগলাম আমি। দেহ থেকে দেহাতীত অনুভূতি ক্রমশ গ্রাস করলো আমায়। তারপর আর মনে নেই কিছুই। পরদিন ঝকঝকে সকালে ঘুম ভাঙল। মাথাটা অদ্ভুত ভার। বিছানা থেকে নিজেকে টেনে তুলতে হলো প্রায়। বেশ দুর্বল লাগছে শরীর। স্নান করে আপিসের জন্য তৈরি হয়ে বেরোলাম। সারা মাঠ জুড়ে ছড়িয়ে আছে গাছের ভাঙা ডালপালা। গতকাল রাতের বিধ্বংসী ঝড়ের চিহ্ন চতুর্দিকে। একটা কাক মরে পড়ে আছে, দূরে মরে আছে একটা কাঠ বেড়ালি। দুর্বল শরীর আর ভারী মন নিয়ে আপিসে ঢুকলাম। অন্যদিন সময় যেন কাটতেই চায় না। আজ কেমন যেন ঘোরের মধ্যে কেটে যেতে লাগলো সময়। দুপুর গড়িয়ে এলো, তবু খিদে নেই। খেয়াল হলো গতকাল রাতেও কিছু খাওয়া হয়নি। আপিসের পেছনেই কচৌরি গলি। গরম গরম মোটা মোটা আলু পরাটা ভাজা হচ্ছে, সঙ্গে আমের আচার, কাঁচা লঙ্কার গুজরাটি আচার আর রায়তা। আচার মাখিয়ে প্রথম গ্রাস মুখে দিতে অদ্ভুত গন্ধ এলো। কেমন একটা পচা গন্ধ। এমন তো হওয়ার কথা নয়।
এক চামচ রায়তা মুখে দিয়ে আচার চেটে নিয়ে আবার মুখে পুরলাম এক টুকরো আলু পরাঠা। গাটা কেমন যেন এবার গুলিয়ে উঠল, গন্ধটা আরো তীব্র। না, উঠে পড়লাম খাওয়া ছেড়ে। বাইরে পরপর বিখ্যাত লস্যির দোকান, প্রমাণ মাপের চিনেমাটির ভাঁড়ে ঘন জমাট দই আর দুধ, অভ্যস্ত হাতের তালুতে কাঠের মন্থন দণ্ড ঘুরে চলেছে অনর্গল। তারপর সেই মিশ্রণ ঢেলে দেওয়া হচ্ছে মাটির ভাঁড়ে, ওপরে দেওয়া হচ্ছে পুরু স্বরের মতো দইয়ের মাথা আর দানাদার খোয়া, ওপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে কয়েক ফোঁটা গোলাপ জল। দেবভোগ্য স্বাদ। দুপুরে খাওয়ার পরে এক গ্লাস লস্যি না খেলে ইদানিং যেন খাওয়া পূর্ণতা পায় না আমার। আজ কিন্তু সেই লস্যির গ্লাসে চুমুক দিতে ঠেলে বমি এলো। কি পচা গন্ধ রে বাবা! দই থেকে এমন পচা গন্ধ বেরোয় কি করে? কই কই আমার সামনে দাঁড়িয়েই তো কত লোক তরিবত করে খাচ্ছে, তারিফ করছে। আমার কি হলো তবে? বিষণ্ণ মন নিয়ে অফিসে ফিরলাম। কাজ নেই তেমন। আলো থাকতে থাকতে বেরিয়ে সোজা চলে গেলাম 64 ঘাট। 64টা সিঁড়ি বেয়ে ঘাটে নেমে গোপালজির কাছ থেকে নৌকো ভাড়া করলাম। 10 টাকায় 1 ঘন্টা। আমার জন্য গোপালজির স্পেশাল রেট। নৌকোর পাটাতনে জোড়া পায়ের ব্যালেন্স রেখে নৌকোর সঙ্গে লোহার আংটায় গাঁথা বৈঠা দুটো হাতে নিতেই মনটা চনমন করে উঠল। নৌকোটা প্রায় মাঝ নদীতে ভেসে চলেছে আনমনাভাবে। কখন পেরিয়ে গেছি দ্বারভাঙ্গা ঘাট, দাসাসমেদ ঘাট। মেয়েদের স্নানঘাটের বাইরে স্নান সেরে মেয়েরা টান টান করে ধরে আছে রং বেরঙের শাড়ি। গঙ্গার হাওয়ায় তা শুকিয়ে যাবে কিছুক্ষণই। ঘাটে বাঁধা সারি সারি নৌকো ডাকাডাকি করছে দেশি বিদেশি টুরিস্টদের। গতি কমিয়ে খুব ধীরে বাইকে লাগলাম। রাজস্থানী শৈলীতে গড়া রাজা মানসিংহের প্রাসাদের গা বেয়ে খাড়া উঠে গেছে পাথরের সিঁড়ি। প্রাসাদের গায়ে উজ্জ্বল হলুদ আয়তক্ষেত্রে কালো রং দিয়ে লেখা মান মন্দির ঘাট। প্রাসাদের ছাদে মান মন্দিরের মাথায় পায়রার ঝাঁক গোল করে উঠতে উঠতে পাক খাচ্ছে। এগিয়ে এলাম আরো কিছুটা। গঙ্গায় অর্ধেক নিমগ্ন মন্দিরের শুধু চূড়াটুকু জেগে আছে দেখে সম্বিত ফিরে পেলাম। চূড়া স্রোতে ভাসতে ভাসতে কখন যেন মণিকর্ণিকা ঘাটে এসে পৌঁছেছে আমার নৌকো। গঙ্গার ধার ঘেঁষে সার সার চিতা জ্বলছে। আর তখনই পেলাম সেই পচা গন্ধটা। অন্ত্র, ধমনী, ত্বক পোড়া গন্ধ। কোন ফাঁকে আমার চেতনায় ঢুকে গেছে। গা গুলিয়ে ওঠা এই গন্ধই পেয়েছি খাওয়ার সময়। এখানে গঙ্গার জল গা ঘিন ঘিনে নোংরা, নর্দমার জলের মতো কালো। জলে ভাসছে অজস্র গাঁদা ফুলের মালা, আধ পোড়া কাঠ। সব দেহর ছাই বহন করে ভেসে চলেছে লাল শালু দিয়ে মুখ বাঁধা মাটির হাঁড়ি। কিছু কিছু মৃতদেহ বাঁশের মাচা শুদ্ধ আদ্রবা রয়েছে জলে। চিতায় তোলার আগে মৃতদেহের শেষ স্নান। চিতার পাশে দাঁড়ানো লম্বা লম্বা বাঁশ হাতে ডোমের দল। মদের নেশায় টইটুম্বুর তারা সবসময়, নইলে চৌপর দিনভর চিতার তাপ আর মৃত শরীরের চামড়া পোড়া গন্ধ সহ্যের অতীত। মাঝে মাঝে খুঁচিয়ে দিচ্ছে তারা চিতার কাঠগুলো। বাঁশের এক ঘায়ে ফাটিয়ে দিচ্ছে করটি, কিংবা মোক্ষম ঘায়ে শুইয়ে দিচ্ছে হঠাৎ উঠে বসা মড়াগুলো। নৌকো থেকে এই শ্মশানের দৃশ্য চোখে পড়ে বিশদে। মৃতের কিছু আত্মীয় মাটির হাঁড়িতে দেহাস্তি ভাসিয়ে দিতেই পুঁতিগন্ধ জলে গলা পর্যন্ত দাঁড়ানো এক দঙ্গল ডোমের মধ্যে থেকে ছাপিয়ে পড়ে দুজন হাঁড়ির দখল নিল। কপাল থাকলে ছাই অস্থি হাতড়ে মিলে যায় সোনা বাঁধানো দাঁত, আঙুলে আটকে বসে যাওয়া আংটি বা সধবার লোহা বাঁধানো সোনার রুলি। দেখতে দেখতে সন্ধ্যা নামে। আশিত গ্রীষ্ম বর্ষা, বিরামহীন মৃত শরীরের ভিড় মণিকর্ণিকা মহাশ্মশানে। এই শ্মশানে আগুন নেভে না কোনোদিন। লোককথা বলে সতীর শরীরের খণ্ডাংশ শিব দাহ করেছিলেন এই ঘাটে। ভূতনাথের কৃপাধন্য এই মহাশ্মশান। সন্ধে নামছে আর কে যেন অমোঘভাবে ডাকছে, টানছে আমাকে আমার বাসস্থানের দিকে। অপার্থিব সে আকর্ষণ। দ্রুত বেগে তীরের দিকে ফিরে চললাম আমি।
আজ কৃষ্ণা দ্বাদশী। পূর্ণচন্দ্রের 15 ভাগের মধ্যে 12 ভাগ কৃষ্ণকায়, কেবল 3 ভাগ দৃশ্যমান। চাঁদ ক্ষীণ, দুর্বল। বাসায় পৌঁছতে সন্ধে হয়ে গেল। লোহার গজাল বসালো সিং দরজা পেছনে ফেলে ভেতরে ঢুকতেই রাজ্যের নিস্তব্ধতা গ্রাস করল, যেন নিবাত নিষ্কম্প বায়ুমণ্ডল যেন কোনো একটা অশুভ আশঙ্কায় শ্বাস রোধ করে দাঁড়িয়ে আছে। মাঠময় এখনো ছড়িয়ে আছে ভাঙা ডালপালা, এমনকি মরা কাকটা পর্যন্ত পড়ে আছে তেমনি। দূরে কোথাও দীর্ঘ লয়ে কেঁদে চলেছে একটা কুকুর। কুয়াশা নামছে ছায়া ছায়া গাছের কাণ্ড বেয়ে সরীসৃপের মতো নেমে আসছে জমিতে। সেখানে ঘাসের দেহ ঘিরে জমে উঠছে পরতে পরতে। এই বায়ুহীন নিষ্প্রাণতা যেন আমাকেই আহ্বান করছে। মরা কাকের পাটা কেঁপে উঠল না? থমকে দাঁড়ালাম আমি। দ্বিতীয়বার কেঁপে উঠল পা, থির থির করে। জাগছে, জেগে উঠছে। কায়াহীন ছায়ারা জাগছে। দ্রুত পা চালালাম। আমার এখন অনেক কাজ। রক্তবস্ত্র, রক্ত জবা, রক্ত লাল সিঁদুর, আম, নিম, বেল কাঠের টুকরো, সাদা ও কালো সর্ষে, পঞ্চশস্য, তিসির তেল, পশু রোম, পক্ষী রোম, মাটির নতুন সরা, সোমরস, ঘি আর অর্ধদগ্ধ চিতাকাঠ। নৈরিত কোণ ভালো করে মুছে এক এক করে সাজিয়ে রাখলাম জিনিসগুলো। কেমন যেন চিত্রার্পিতের মতো দোকানে হাজির হয়ে গড়গড় করে বলে ফেললাম সামগ্রীগুলোর নাম। একটুও চিন্তা করতে হলো না, যেন বহু পুরাতন অভ্যেস। স্নান করে রক্তবস্ত্র ধারণ করলাম, গলায় রক্ত জবার মালা, তিসির তেলে সিঁদুর গুলে তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ঠবদ্ধ করে মধ্যমা দিয়ে এঁকে ফেললাম আজকের আসন চক্র। তার মাঝখানে স্থাপিত হলো মাটির সরা। সরার নিম্নভাগে অর্ধদগ্ধ চিতাকাঠ বেষ্টন করে আম, নিম আর বেল কাঠের টুকরো, বোতলের অর্ধেক ঘি বইয়ে দিলাম কাঠগুলোর উপরে। তারপর অগ্নি সংযোগ করে খুলে বসলাম দ্বিতীয় অধ্যায়। তীব্র স্বরে আকাশের দিকে মুখ করে কেঁদে উঠল কুকুরগুলো। নিষ্কম্প শীত সন্ধ্যায় গ্রীষ্মের লুয়ের মতো শীষ দিয়ে বইতে লাগলো উষ্ণ বাতাস, আর আমার হাত ধরে কেউ যেন নির্ভুলভাবে করিয়ে নিতে লাগলো দ্বিতীয় অধ্যায়ের সকল কৃত্যকরণ। 108 বার জপ মন্ত্র শেষ হতেই সারা শরীর জুড়ে আগুনের হলকা ছুটল যেন। কি ভীষণ উত্তাপ এই ছোট্ট অগ্নিকুণ্ড ঘিরে। দরজা খুলে বাইরে দাঁড়ালাম আমি, আর দাঁড়িয়েই চোখে পড়লো একটা অদ্ভুত দৃশ্য। মৃত কাকটাকে ঘিরে বৃত্তাকারে দাঁড়িয়ে আছে কয়েকশো কাক, একদম নিস্তব্ধ, যেন শোক সভা করছে তারা। আর তাদের সেই বৃত্তের মধ্যে কাকটার পাশেই বসে আছে 7-8 বছরের একটি বালক। একসাথে এত কাক, অথচ কোনো শব্দ করছে না, নিস্পন্দ বসে আছে তারা, তাও রাতের বেলা। এমনটি কেউ দেখেনি কোনোদিন। বালকটি বাইল কোথা থেকে? হঠাৎ একটি কাক মাথা তুলে চাইল আমার দিকে। তারপরে এক এক করে সব কাক মাথা তুলে তাকালো আমার দোতলার ব্যালকনির দিকে, আর যেন তাদের দৃষ্টি অনুসরণ করেই সেই বালক চাইল আমার দিকে। একটা কাক উড়ে এসে বসল ব্যালকনির সরু পাঁচিলে, তারপর আরো একটা, তারপর আরো আরো। এক এক করে তারা এসে নিঃশব্দে বসতে লাগলো আমার ব্যালকনিতে। ডানা ঝাপটানোর শব্দ উঠল না। হুস হুস করে দাঁড়ালাম, গেল না তারা, নড়লই না। আক্রমণ করবে নাকি? ততক্ষণে উঠে দাঁড়িয়েছে বালকটি, সোজাসুজি চোখ ফেলেছে আমার চোখে। এক লাফে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আলো নিভিয়ে দিলাম আমি। আবার সেই গভীর আধার গহ্বরে দ্রুত বেগে নামতে লাগলো আমার শরীর। আচ্ছন্ন হয়ে এলো আমার চেতনা। মাথার ভেতর কেউ যেন সব আলো নিভিয়ে দিল। পণ্ডিত ব্রজবল্লভ শাস্ত্রীর বয়স 90-এর উপরে। সাদা ধপধপে চুল, দাড়ি, ঋজু মেরুদণ্ড, গলায় রুদ্রাক্ষের মালা, মোটা মোটা চশমার আড়ালে থাকা চোখ দুটো অস্বাভাবিক বড় দেখায়।
মিতভাষী অগাধ পণ্ডিত এই মানুষটি এখানে আছেন গিরিজাপ্রসাদের বাবার আমল থেকে। শাস্ত্র, পুরাণ, জ্যোতিষ বা পঞ্চাঙ্গের দিগ্গজ ব্রজবল্লভ শাস্ত্রীর অনুমোদন ছাড়া কোনো বই ছাপা হয় না। জ্যোতিষ ও তন্ত্রবিদ্যায় পারঙ্গম মানুষটি যেন নিজের জগতে থাকেন সব সময়। আমার সঙ্গে তার কথা হয়েছে সর্বসাকুল্যে একবার, প্রথম দিন। গিরিজাপ্রসাদ সেদিন এক এক করে সবার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। শাস্ত্রীজি বসেন কোনার দিকে, তার টেবিল অতিক্রম করেই যেতে হয় আমার টেবিলে। আজ একটু দেরি হয়েছিল অফিসে আসতে, 0.5 ঘন্টা খানেক। তাতে অসুবিধে নেই খুব একটা। টেবিলে গিয়ে ব্যাগটা রেখে সদ্য বসেছি, তখনই ডাকটা এলো ওই ব্রজবল্লভ শাস্ত্রীজির টেবিল থেকে। बेटा एक बार इस तरफ आना। সে ডাকে চমকে তাকিয়েছিলাম ওর দিকে। চশমার আড়ালে বড় বড় চোখ দুটো তখন চেয়ে আছে আমার দিকে। এত দিনের মধ্যে এই প্রথম তিনি নিজে থেকে ডাকলেন আমায়। হাজির হতেই একদম পাশটিতে একটি চেয়ার টেনে ইশারা করলেন। बैठो इधर। এক দৃষ্টিতে আমার চোখ জরিপ করছে আমার মুখ। जरा हाथ दिखाना अपना। হাতের পাতা সামনে মেলে ধরতেই তিনি হাতটা উল্টে নখ আর আঙুলগুলো দেখতে লাগলেন। विनोद, जी शास्त्री जी। 2 কাপ চায় লানা। বেটা, এর মধ্যে কোনো নতুন জিনিস যা আগে তোমার কাছে ছিল না এমন কিছু কি কিনেছো বা কুড়িয়ে পেয়েছো যা বাড়িতে রেখেছো তুমি? ভালো করে ভেবে বলো তো। নতুন কিছু তো কিনিনি, পাইও নি, তবে বিনোদ 2 কাপ চা রেখে গেছে ততক্ষণে। দুজনেই প্রায় একসঙ্গে চুমুক দিলাম চায়। চাটা কেমন? কেমন বিচ্ছিরি একটা গন্ধ। বিনোদ কোত্থেকে এনেছে এই চা পাতা? जी भैया जी, बाजार से ही तो लाए थे। তুমি কি প্রায় এমন গন্ধ পাচ্ছ আজকাল? আপনি জানলেন কি করে? হ্যাঁ, কিছু খেতে পারছি না গত 2 দিন ধরে। খেতে গেলেই এই গন্ধটা এসে ঝাপটা মারছে নাকে। এ দুদিনে কি নতুন কিছু নিয়ে গেছো তোমার বাসায়? বই একটা বই। কি বই? শূন্যতা কা আধার। সে কি? ভ্রু কপালে তুলে উদ্বিগ্ন গলা জিজ্ঞেস করলেন শাস্ত্রীজি। पंडित गौरी शंकर शर्मार লেখা কি? এ বই তুমি কোথায় পেলে? আগে আমার বসার জায়গায় যে ওই প্রাচীন বইয়ের তাকগুলো আছে না, তার একটাতে লাল শালুতে বাঁধা ছিল বইটা। লাল সালুতে বাঁধা বই তো ওখানে থাকার কথা নয়। খুব আশ্চর্যের ব্যাপার। তোমার নাম, জন্মস্থান, জন্ম তারিখ, সন আর জন্ম সময় একটা কাগজে লিখে দাও তো দেখি। দিতেই তিনি খুব পুরনো একটা পঞ্চাঙ্গ খুলে বসলেন। গম্ভীর হয়ে উঠল মুখটা। বেটা, তুমি আজকের দিনটা অফিসেই থাকো। জানি কষ্ট হবে, ঘুম হবে না চেয়ারে বসে। তুমি আজ বাসায় ফিরো না। আজ ত্রয়োদশী, কার্তিকী কৃষ্ণ পক্ষের 13তম দিন। কাল বাদে পরশু অমাবস্যা। আর পরলোক থেকে দেহহীন জীবাত্মারা নেমে আসবে ইহলোকে। আগামীকাল পূর্বপুরুষরা তাদের জন্য জ্বালাবে প্রদীপ। আর যাদের কেউ নেই তারা ঘুরে বেড়াবে, খুঁজবে প্রতিরোধহীন স্থূল দেহ কোনো। এই চতুর্দশীর দিনই বিষ্ণু যারা সত্যভামা নরকাসুরকে হত্যা করেছিলেন। এই দিনে নরকাসুরের বংশধরেরা নেমে আসে প্রতিশোধ নিতে। সাবধান থাকতে হবে। আগামীকাল ভূত চতুর্দশী। গম্ভীরভাবে লাঠিটা তুলে নিয়ে বেরিয়ে গেলেন শাস্ত্রীজি। এক এক করে সবাই বেরিয়ে যেতেই গুদামের মতো অফিস বাড়িটা নির্জন হয়ে গেল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অগণিত মানুষ, উৎসবের কেনাকাটা করছে সব। অদম্য আকর্ষণে বাসাটা টানতে লাগলো আমায়। অমোঘ সে আকর্ষণ এড়িয়ে যাওয়া মনুষ্যের কর্ম নয়। আমি ব্যাগটা নিয়ে এক ছুটে বেরিয়ে এলাম। একটা রিকশায় লাফ মেরে উঠে বললাম, সোনারপুরা, জলদি। সন্ধে পার হয়ে আঁধার হয়েছে তখন।
ত্রয়োদশ দিন। চাঁদের আয়তন এত ক্ষীণ যেন দেখাই যায় না। আকাশে কি তারা আছে? অন্ধকার হলে দিব্যি তারা দেখা যেত। ভাবতেই ঝুপ করে লোডশেডিং হয়ে গেল। সারা শহর যেন ঢাকা পড়ে গেল কালো কম্বলের তলায়। আর আমার রিক্সাটা এসে দাঁড়ালো সিং দরজার সামনে। কোনো রকমে সিং দরজা পেরিয়ে ভেতরে যেতেই নিশ্ছিদ্র অন্ধকার। এমন ঘন জমাট অন্ধকার কোনোদিন দেখিনি। একটা জমাট বাঁধা কালো পিণ্ড যেন ঘিরে ফেলেছে চারপাশ। এ যেন পৃথিবীর শেষ। কোনোদিন আর এ আধার ভেদ করে কোনো আলো জ্বলে উঠবে না। হঠাৎ দেখতে পেলাম একটা আলোর রেখা। कौन है भाई? इधर थोड़ा लाइट दिखाएंगे? টর্চের আলোটা এগিয়ে এলো কিছুটা। আলো এসে পড়লো আমার গতিপথের উপর। টর্চ হাতে এগিয়ে এসেছেন আমার বাড়িওয়ালা ললিত মোহন লালা। কাছাকাছি আসতেই লালাজি বলে উঠলেন, अरे वाह, आप इधर ही हैं। बाकी सब तो घर चले गए। पूरा लॉज खाली है। आज त्रयोदशी का पूजा किया है घर में। प्रसाद खा के जाइएगा। কিচ্ছু আনার কথা মনে হয়নি আজ, উপায়ও ছিল না। ঘরে ঢুকে মোমবাতি জ্বালিয়েছি। যথারীতি আমার যাবতীয় ক্রিয়াকলাপের ভার তুলে নিয়েছে অন্য কেউ। স্নান করে কেচে রাখা রক্ত বস্ত্র পরে আসন নির্মাণ করে বসলাম। খুলে ধরলাম তৃতীয় অধ্যায়। আজ কোনো উপকরণ নেই, নেই কোনো বিধি। আজ কেবল নতুন মুদ্রা, নতুন মন্ত্র, নতুন জপ। আজ যন্ত্র নয়, আজ তন্ত্রের গূঢ় পথে সাধনার আয়োজন। আজ শুধু শুধু মনন, শুধু মনন। প্রদীপ জ্বালিয়ে জিভে ওঙ্কার মন্ত্র লিখে বীজ মন্ত্র মনন করতে হবে। কিন্তু বীজ মন্ত্র তো জানা নেই আমার। গুরু ছাড়া সে মন্ত্র সম্ভব নয়। নির্দেশ মতো নতুন মুদ্রা স্থাপন করে নৈরিত কোণে দৃষ্টি স্থিত করলাম। কেটে গেল বেশ কিছুটা সময়। না না না, কোনো বীজ মন্ত্রের সঞ্চার তো হলো না মনে। মনের আয়নায় কোনো ছবি ফুটে উঠল না। ভাবভূমি থেকে মন নেমে এলো মরুভূমিতে, আর অমনি জ্বলে উঠল আলো। বীজ মন্ত্র ব্যতি রেখে তৃতীয় অধ্যায়ের সাধনায় ফল হবে না। জীবাত্মা আহুত হবে, কিন্তু তারা কোনো স্থূল শরীরে আধারে ঢুকতে পারবে না। আমার চারপাশে কারা যেন গজরাচ্ছে আশাহত চাপা রাগে। আমি শুনতে পাচ্ছি চাপা আক্রোশের শব্দ। হঠাৎ খুব খুব ঠান্ডা লাগতে শুরু করলো আমার। নিচে ততক্ষণে হাঁক পেটেছেন ললিত মোহন লালা। পোশাক বদলে নিচে নেমে লালাজির ঘরে ঢুকলাম। ঘরে পবিত্র ধুনোর গন্ধ। আশ্চর্য, এই তো গন্ধ পাচ্ছি এবার। প্রদীপ জেলে সাজানো উঠোন, ভারী ভারী আসবাবে সাজানো ললিত মোহনজির বৈঠকখানা। बैठ बैठ, पैर पसार के बैठिए। হাত পা ছড়িয়ে সহজ হয়ে বসতে বলে ভেতর বাড়ির দিকে অদৃশ্য হলেন লালাজি। হালকা পেস্তা রঙের দেওয়ালে টাঙানো শিব, বাবা বিশ্বনাথ, শেরাবালির ছবি, তাজমহলের সামনে শ্রী ও শ্রীমতী লালার ছবি, বোধহয় খুব সাম্প্রতিককালের দশাশ্বমেধ ঘাটে নৌকা বিহারে সস্ত্রীক লালাজি করে একটি কিশোর, মুখটা অস্পষ্ট। তার পাশে আরও একটা ছবি, মিডিয়াম ক্লোজ আপ, অর্থাৎ বুক অব্দি, সিঁথি টেনে আঁচড়ানো চুল, একটি কিশোর, বয়স 7 কি 8, নিচে লেখা ব্রিজমোহন লালা। ছবিতে পরানো চন্দনের মালা। শির দাঁড়া দিয়ে বরফ জলের স্রোত বয়ে গেল আমার। একেই তো দেখেছি গতকাল রাত্রিরে। কাকের মৃতদেহর পাশে বসেছিল নিঃশব্দে, চোখাচোখি হতে এগিয়ে আসছিল মাঠ পেরিয়ে। স্থির হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম সেই ছবির দিকে। তারপর ফিস ফিস করে ডেকে উঠলাম, ব্রিজমোহন। কি আমার 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 গলার স্বর এমন বদলে গেছে কি করে? একে আমি ডাকছি না অন্য কেউ? না, আমার জিভ, আমার ঠোঁট, গলার উপরে আর নিমন্ত্রণ নেই আমার। তারা নিজেরাই একযোগে খসখসে ফিসফিস গলায় ডেকে চলেছে, ব্রিজমোহন, ব্রিজমোহন, ব্রিজমোহন। একটা দমকা হাওয়ায় কেউ যেন এক ফুঁয়ে নিভিয়ে দিল প্রদীপগুলো। চমকে উঠলাম আমি। লোহার সিঁড়ি বেয়ে নেমে আসছে কেউ। শব্দ হচ্ছে ক্লাপ 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 ক্লাপ। শিউরে উঠলাম।
আমি জানি কে নামছে সিঁড়ি দিয়ে। প্রেত লোক থেকে আমি আহ্বান করেছি তাকে, আর তার মতো আরো অনেককে। আমার ডাক শুনতে পেয়েছে তারা আসছে একে একে। এই শীতে ঘামতে লাগলাম আমি। হঠাৎ থেমে গেল শব্দ, তার বদলে নড়ে উঠল দরজার কড়া। দরজা খুলতে ভেতর থেকে ছুটে এলেন লালাজি। कौन कौन आया है? कौन आया है? हैं? हैं? ये तो না লালাজি, না না, দরজা খুলবেন না, কিছুতেই কোনো মতেই খুলবে না দরজা, সর্বনাশ হয়ে যাবে। আমি চিৎকার করে ললিত মোহন লালার উপরে ঝাঁপিয়ে পড়লাম। লালাজি হকচকিয়ে গিয়ে শক্ত হাতে আমাকে ধরলেন। শিথিল হয়ে এলো শরীর, অন্ধকার সে এলো আমার চোখে, অন্ধকার। बेटा अभी कैसा महसूस कर रहे हो? গিরিজাপ্রসাদের উদ্বিগ্ন কণ্ঠস্বর শুনে ডান দিকে মাথা ঘোরাতেই দেখতে পেলাম এক মুখ দুশ্চিন্তা নিয়ে আমার দিকে চেয়ে আছেন গিরিজাপ্রসাদ আর ব্রজবল্লভ শাস্ত্রী। উঠে বসতে যেতেই তিনি হাঁ হাঁ করে উঠলেন। अरे 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 की করছো? लेटे रहो। কি হয়েছিল আমার শাস্ত্রীজি? बाबा विश्वनाथ ने तुम्हें बचा लिया बेटा। महासंकट में पड़ने जा रहे थे, जहां से लौटना नामुमकिन था। আমি তো কিছুই বুঝতে পারছি না। যে বই তুমি পড়তে নিয়েছিলে সে বেতাল তন্ত্রের সেরা 5 বইয়ের মধ্যে একটা। গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে গুরুর নির্দেশ অনুযায়ী সাধনা করলে এই বইয়ের প্রতিটি ক্রিয়া সচল হয়ে উঠবে আর সাফল্য অবশ্যম্ভাবী। তাই যেখানে গুরুর প্রয়োজন সেখানে সাংকেতিক চিহ্ন আর গুহ্য তথ্যের মাধ্যমে নির্দেশ দেওয়া আছে। তবে এই বইটার একটি ভয়ঙ্কর ব্যাপার আছে। তিনি অধ্যায় শুরু করার আগেই সাবধান করেছেন, গুরু বিনে এই বইয়ের পঠন পাঠন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কারণ সঠিক গ্রহ নক্ষত্রের সময় আর আধার পেলে বইয়ের লিপিবদ্ধ পদ্ধতি স্বয়ংক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা আছে। তোমার গুরু ছিল না, কিন্তু তোমার আধারটি অত্যন্ত দুর্লভ। আমার আধার দুর্লভ? কিরকম? হ্যাঁ, দুর্লভই বটে। সে অবশ্য জানতে পেরেছি তোমার জন্মের সময়। সাল নিয়ে পঞ্চাঙ্গ বিচার করে তোমার জন্মের সবচেয়ে আকর্ষক ব্যাপার তোমার জন্মের সময়। ঠিক কোন সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলে জানো? না, জানি না। শোনো, রাত থেকে ভোর পরিবর্তিত হওয়ার সময়টিকে বলে ব্রহ্ম মুহূর্ত। জাতকের জন্মস্থান তোমার ক্ষেত্রে মুজফ্ফরপুর। জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী এই স্থানের অন্ধকার শেষ হয় 3:48 যাকে বলে অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইট। 4:19 নটিক্যাল টুয়াইলাইট বা সূর্যের প্রথম রশ্মি ঠিক সেই স্থান স্পর্শ করে। 4:48 রশ্মির প্রকাশ প্রতিভাত হয় আকাশে, অর্থাৎ সিভিল টুয়াইলাইটের শুরু। 3:48 থেকে 4:48 পর্যন্ত সেই স্থানের ব্রাহ্ম মুহূর্ত। ব্রাহ্ম মুহূর্ত অন্তে 15-20 মিনিট পর সূর্য দৃশ্যমান হয়। তোমার জন্মের দিনটিতে সূর্যোদয় হয়েছিল 5:13। তোমার জন্ম রাত 3:48, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তের সূচনা কালে তন্ত্র মতে যে কোনো গুহ্য সাধনা শুরু করার প্রকৃষ্ট সময়। বৈদিক জ্যোতিষ অনুসারে তোমার রাশি বৃশ্চিক। বৃশ্চিক লুকিয়ে থাকে গহ্বরে, অন্ধকারে। বৃশ্চিক রাশির জাতকের মধ্যে অন্ধকারের রহস্য ভেদ করার প্রবণতা থাকে। অদম্য আকর্ষণ দেখা দেয় অতি প্রাকৃত রহস্যের প্রতি। রাশি চক্রে বৃশ্চিক 8ম স্থানাধিকারী। তোমার জন্ম তারিখ 8। তোমার জন্মের দিন ছিল অমাবস্যা। পূর্ণচন্দ্র বা পূর্ণিমা যেমন পূর্ণতার প্রতীক,
অমাবস্যা তেমনি নিরাধার বা শূন্যতার প্রতীক। কায়াহীন নিরাধার উপস্থিতি সেদিন সবচেয়ে প্রবল। নরম উর্বর মাটিতে যেমন গাছ আপনা থেকেই বাড়ে, তেমনি এই অতি প্রাকৃতিক বিদ্যা তোমাকে মাধ্যম করে বেড়ে ওঠার সম্ভাবনা অন্যদের চেয়ে অনেক বেশি। তাই তোমার আধার গুচ্ছ সাধনার জন্য প্রকৃষ্ট। গুহ্য তত্ত্বের পুরোটা বইয়ে লেখা থাকে না, সেটাই পাঁচওয়া। বীজ মন্ত্র ও প্রকরণ একসাথে কাজ করে। এ বইয়ে দেওয়া আছে শুধু প্রকরণ, বীজ মন্ত্র ছাড়া তা অসম্পূর্ণ। বীজ মন্ত্র পাওয়া যায় শুধু গুরুর কাছে, তাই তোমার সাধনা অর্ধ সমাপ্ত থেকে গেছে, আর সেটা ভয়ঙ্কর। তাছাড়া তন্ত্র সাধনায় বসার আগে সাধকরা ক্ষতিকর শরীরী জীবাত্মার থেকে রক্ষা পেতে দেহ বন্ধন করে আসনে বসেন। করতে হয় আসন শুদ্ধি আর দিক বন্ধন। সেসব কিছুই জানা ছিল না তোমার, তাই তোমার পরিণতি হতে পারত ভয়াবহ। ভয়ে আমার রোম খাড়া হয়ে উঠল। আমি নির্বাক চেয়ে রইলাম। এবার মুখ খুললেন গিরিজা প্রসাদ। এই বই যেমন দুষ্প্রাপ্য তেমনি বিপজ্জনক। সঠিক হাতে না পড়লে মানুষ পাগল হয়ে যেতে পারে, মৃত্যু ঘটাও অসম্ভব নয়। এমন বেশ কিছু বই আছে আমাদের কাছে, অত্যন্ত সাবধানে আর সযত্নে সংরক্ষিত। আমাদের প্রতিষ্ঠানের খুব অল্প মানুষ তার সন্ধান জানে আর তার নাগাল পেতে পারে। তাই তোমার বসার জায়গায় বইয়ের তাকে ওটি ভুলবশত আসেনি, রাখা হয়েছিল অত্যন্ত সুচারুভাবে। কেউ তোমাকে এখান থেকে সরিয়ে দিতে চাইছিল। ঈর্ষা, লোভ আর ক্রোধ মানুষের হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়। এই ক্ষেত্রেও তাই হয়েছিল। গিরিজা প্রসাদ দরজার বাইরে তাকিয়ে কঠোর গলায় নির্দেশ দিলেন, এ লে আও না লায়কো। পালোয়ানের মতো দুজন লোক যাকে নিয়ে ঢুকলো তাকে দেখে চমকে भैया গেলাম हम আমি। कुछ नहीं किए। अरे कसम से कह रहे हैं, हम कुछ किए ही नहीं है। अरे बाप रे। এ কি, এই যে বটুক ভৈরব মিশ্রা, এক রাতে তার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা তার ফোলা চোখ, কপালের কালছিটে আর ছেঁড়া জামা দেখলে দিব্যি বোঝা যায়। আমার জিজ্ঞাসু মুখের দিকে চেয়ে গিরিজা প্রসাদ বলে চললেন, বটুক ভৈরব মিশ্রা ছিল এই অফিসের একাচ্ছত্র অধিপতি। সবার উপরে ঝড়ি ঘোরানো তার দুর্দাম নেশা। তাকে পায়ে ধরে তোষামত করে না রাখলে সে কর্মচারীর ভবিষ্যৎ অন্ধকার। এরা সব জমিদারের ঘাঘু কর্মচারীর মতো, বুঝলে না? অলস আর অসম্ভব পরশ্রী কাতর। তার সাম্রাজ্যে তোমার আগমন ওর মান সম্মান সব তছনছ করে দিয়েছিল। ওর আত্মশ্লাঘায় চরম আঘাত লেগেছিল। তাছাড়া যেহেতু অ্যাকাউন্টসের সমস্ত হিসেব থাকতো ওর কাছে, তো ওর মাইনে যে ওর মাইনে ছাপিয়ে গেছে এই 1 বছরের মধ্যে, সেটা সে কিছুতেই মেনে নিতে পারেনি। তাই সুচতুর প্ল্যান করেছিল তোমায় চিরতরে সরিয়ে দেওয়ার। পঞ্চাঙ্গ নিয়ে আমাদের কারোবার, তাই প্রতিটা কর্মের গ্রহ নক্ষত্র বিচার আমরা করে রাখি। অনেক কিছু জানা যায় তার সম্বন্ধে। সব কর্মীদের যাবতীয় সময়, তারিখ, মাসের ফাইল সব ওর কাছে আছে। আর অ্যাডমিন হেড হওয়ায় দুর্লভ বই ভাণ্ডারের চাবির একটা থাকে ওর জিম্মায়। একেবারে নিয়ার পারফেক্ট প্ল্যান। তোমার বই পড়ার উৎসাহ খেয়াল করেছিল, আর জানতো কি এমন বইয়ের আকর্ষণ তুমি এড়াতে পারবে না। গুরু ছাড়া কিছুতেই তোমার সাধনা পূর্ণ হতো না। তাই অর্ধেক ক্রিয়ার প্রতিফল স্বরূপ তুমি পাগল হয়ে যেতে, না হলে মারা যেতে। দিনগুলো অসাধারণ বেঁচেছিল। বৈদিক তন্ত্র মতে বিশেষ তিথিগুলোতে অতি প্রাকৃত শক্তির প্রভাব হয়ে ওঠে দুর্বার। তোমাকে বাঁচিয়ে দিলেন শাস্ত্রীজি। কিভাবে কিভাবে বুঝলেন আপনি শাস্ত্রীজি? সেদিন যখন তুমি আমার সামনে দিয়ে গেলে,
তোমার গায়ে একটা চিমসে গন্ধ পেয়েছিলাম। সাধারণত খুব নিম্ন মার্গের সাধক যারা মারণ চাটন করে তাদের স্বাভাবিক দেহগন্ধ পাল্টে যায়। তখনই আমার সন্দেহ হয়, আর সন্দেহ নিরসন করতে তোমায় কাছে ডাকি। দেখি তোমার ঠোঁট নীল বর্ণ ধারণ করেছে। কোনো ডাক্তারের কাছে গেলে সে দেখে বুঝতেই পারতো তোমার রক্তে অক্সিজেন কমে এসেছে, অথচ তোমার শ্বাসকষ্ট হচ্ছে না, শরীরে অন্য কোনো অসুবিধা নেই। তার মানে তোমার শরীরে অতি প্রাকৃতিক কিছু ঘটছে। এই যে খাবারে চামড়া পোড়ার গন্ধ পাচ্ছ, পিশাচ তান্ত্রিকদের ক্ষেত্রে শুরুতে এমন কিছু অদ্ভুত লক্ষণ দেখা যায়। সেদিন তোমাকে অফিসে আটকে রাখা যাবে না, সেটা আমার মনে হয়েছিল বটে। ঠিক তাই, ফিরে এসে দেখি তুমি নেই। অতি প্রাকৃতিক শক্তির আকর্ষণ তুমি এড়াতে পারো নি। ভাগ্যে গিরিজাকে আমি জানিয়ে রেখেছিলাম, তাই তুমি অফিসে নেই দেখে তখনই আমরা গাড়ি নিয়ে তোমার লজের দিকে রওনা হই। আমাদের কড়া নাড়া শুনে তুমি ভয় চেতনা হারিয়েছিলে। ওখান থেকে তখনই আমরা নিয়ে আসি গিরিজা প্রসাদের হাভেলিতে, নইলে তোমাকে বাঁচানো সম্ভব হতো না। একটা কথা জিজ্ঞেস করি শাস্ত্রীজি, সেদিন কি আমি সিঁড়িতে ব্রিজমোহনের পায়ের শব্দই শুনেছিলাম? হ্যাঁ, এসেছিল ব্রিজমোহন। মাথা নাড়লেন শাস্ত্রীজি। 1.5 বছর আগে ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল ব্রিজমোহন লালা, ললিত মোহন লালার একমাত্র পুত্র। কিন্তু ইহলোকের স্তর ছেড়ে সে বের হতে পারেনি। আমার কৃত্যকরণ কিছু সময়ের জন্য হলেও উন্মুক্ত করে দিয়েছিল দুই জগতের মাঝখানের দ্বার। কিছু সময়ের জন্য তাকে নিয়ে এসেছিল স্থূল ভূমিতে। ওরা সঠিক সময় না পৌঁছলে বড় ক্ষতি হয়ে যেত। বগলামুখী প্রত্যঙ্গীরা কবচ মন্ত্র জপ করতে করতে তিনি হাত দিয়ে আমার মাথা স্পর্শ করলেন। ক্লান্তিতে আর ঘুমে চোখটা বুজে এলো। আমি জানি শাস্ত্রীজি আমার কোনো ক্ষতি হতে দেবেন না। শরীর শিথিল হয়ে এলো পরম নিশ্চিন্তে। প্রস্তুতি ছাড়া ওই অচেনা ছায়া জগৎ সম্বন্ধে অনুসন্ধিৎসু না হওয়াই ভালো, বুঝেছিলাম সেদিন। গল্প শেষ করে থামলেন জিষ্ণুদা। বোতল থেকে জল খেলেন নিঃশব্দে। গল্পের রেশ আবিষ্ট করে রেখেছে আমাদের সকলকে। তিতিরের মুখ ফ্যাকাশে, রক্তশূন্য, শক্ত করে ধরে রেখেছে আমার হাত। তুষার আর সায়ন্তনীয় একদম নিশ্চুপ, নড়ার ক্ষমতা হারিয়েছে যেন। কেউই উঠতে পারছে না জায়গা ছেড়ে। ঝড় থেমে গেছে, বাতাস থমকে গেছে, কোথাও শব্দ নেই কোনো। এমন সময় সবাইকে চমকে দিয়ে জিষ্ণুদার মোবাইল ফোনটা বিচ্ছিরি শব্দে বেজে উঠল। শুনছিলেন রাজা সিংহের লেখা শূন্যতার আধার। জিষ্ণুদার চরিত্রে রাজা ভট্টাচার্য, ব্রজবল্লভ শাস্ত্রী দেবর্য ব্যানার্জি, গিরিজা প্রসাদের ভূমিকায় তমাল, বটুক ভৈরব মিশ্রার চরিত্রে সম্বিত, তিতির পূজা, সায়ন্তনী দেবস্মিতা, তুষার কৌশিক এবং গল্পের কথক ও অন্যান্য চরিত্রে সৌভিক। গল্পের ডাইরেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সৌভিক, কভার বানিয়েছে ইন্দ্রজিৎ। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানান। শোনা হচ্ছে পরের গল্পে। কান রাখুন ট্যাশ গরুর চেঁচানিতে।